আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাস্টাররা কেমন আছেন? জেসি শুনতেছেন? তানজিনা ইসলাম শোনা যাচ্ছে? তানজিনা ইসলাম আছেন লাইনে? তানিয়া আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, পড়াশোনা চলতেছে কিছু? অবশ্য কি পড়বেন, কবে পরীক্ষা হবে তার নাই ঠিক ঠিকানা। আপনাদের আগের ব্যাচের কি পরীক্ষার ডেট চূড়ান্ত হয়েছে? জানেন কিছু? তানিয়া? স্যার হ্যাঁ, শিওর তো জানি না, একবার শুনছি যে ডেট ফাইনাল হয়েছিল, বাট পরে তো আর কিছু জানি না। কি যে একটা পরিস্থিতি, ওরা পরীক্ষা দিবে, ওদের রেজাল্ট হবে, তারপরেও 1 মাস চ্যালেঞ্জ, আবার ফর্ম ফিল আপের সময়, তারপরে আপনাদের পরীক্ষা। জি স্যার। সামনের বছর মাঝামাঝি হওয়ার সম্ভাবনা আছে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ওদের অবস্থা জানেন? আর সরি, অধিভুক্ত কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, তাদের অবস্থা কি জানেন? তো তারা আন্দোলন করতেছে। আপনাদের যারা ক্লাসমেট ছিল তারা এখন কোন ইয়ারে আছে জানেন? আমাদের ক্লাসমেট যারা, আপনারা তো মাস্টার্স এর অলমোস্ট সিলেবাস শেষ। হ্যাঁ ওদের তো এখনো শুরু হয় নাই, মানে মাস্টার্স মাস্টার্স। না, ওরা অনার্স ফাইনালি দিতে পারে নাই, পরীক্ষা আটকে গেছে। আন্দোলন শুরু হয়েছে। যারা মাস্টার্সে আছে তারা, আপনাদের থেকে ওরা অলমোস্ট 1 বছর তো পিছনে আছেই, তারপরে জি 2 স্যার। বছর ডিফারেন্স হয়ে যাবে, 2 বছর। পবিত্র কুমার, ভালো আছো? আজকে আমরা কি নিয়ে আলোচনা করার কথা? আমি অলরেডি রেকর্ডিং এ দিয়ে দিছি। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে, 40 মিনিটস এর ক্লাস। পবিত্র বলো, আজকে কি নিয়ে আলোচনা করার কথা, দেখি মনে আছে কিনা। স্যার এর আগে যে শর্ট কোশ্চেন গুলো ছিল স্যার, হ্যাঁ, কোনগুলা বলেন? ওগুলো তো শেষ করছি। আজকে কি নিয়ে কথা বলবো? আপনাদেরকে বলছিলাম একটা জিনিস পরে ক্লাসে আসার জন্য। জেসি শুনতেছেন? জেসি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেসি তো না, গেসি। জেসি, পরীক্ষা কবে দিবা ফাইনাল? স্যার জানি না তো। দিয়েই কি হবে বলো? এটাও একটা ভালো যে পরীক্ষা দেও নাই। কি বলেন পবিত্র? কেউ যদি জিজ্ঞেস করে বলা যাবে আমি মাস্টার্স এর স্টুডেন্ট। আর জি স্যার। পাশ করে ফেললে তখন স্টুডেন্টরা বলা যাবে না, তখন বলতে হবে আমি বেকার। বাদ দিতে। স্টুডেন্টের বয়স পবিত্র কুমার কোন কলেজ থেকে অনার্স? টঙ্গী গভর্নমেন্ট কলেজ স্যার। ওরে বাবা, তুমি সরকারের লোক। সিটি কলেজে আমার ক্লাস পাইছো? স্যার আমার সাথে ক্লাস পাইছো আগে? হ্যাঁ স্যার। রুমে হ্যাঁ ক্লাস? স্যার পাইছি। আচ্ছা। তো আজকে আমরা আসলে আলোচনা করার কথা ছিল অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, রিমুভেবল অফ অডিটর, ডিসকোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, মানে অডিটরের উপর সবকিছু। মূলত 4টা টপিক খুব গুরুত্বপূর্ণ এইখানকার। হ্যাঁ, যেটা দেওয়া আছে আর কি পিডিএফ ফাইলে। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল অফ অডিটর, আর হলো রাইটস অফ অডিটর, ডিউটিজ অফ অডিটর। হ্যাঁ, এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। পবিত্র সাইদুর রশিদ আসো লাইনে? সাইদুর রশিদ? স্যার আচ্ছা, সাইদুর রশিদ বলেন তো, নিরীক্ষকের যোগ্যতা কি?
স্যার নিরীক্ষকের যোগ্যতা তিনি একজন সনদপ্রাপ্ত সিএ ডিগ্রি হোল্ডার। আপনার উত্তরটাকে যদি বলি ভুল, কোন ক্ষেত্রে ভুল? স্যার গোছাই বলার ক্ষেত্রে ভুল। না 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 না, this answer is unqualified answer. Your answer was correct, that was qualified answer, but to some extent or in a different context your answer is unqualified. বাকিদের মধ্যে কেউ বলতে পারেন ওর উত্তর আমি বলছি 100% কারেক্ট, আবার এক জায়গায় 100% ভুল। আপনি অলরেডি বিকম গ্রাজুয়েশন হয়ে গেছেন আপনার মেজর অ্যাকাউন্টিং, রশিদ? জি স্যার। হ্যাঁ, আপনি কি চাইলে কোনো কোম্পানি অডিট, মানে চাইলে কোনো প্রতিষ্ঠান অডিট করতে পারবেন কিনা? কোম্পানি শব্দটা আমি উইথড্র করছি, কোনো প্রতিষ্ঠান অডিট করতে পারবেন কিনা? না স্যার, যতক্ষণ না সেটা বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে। এই তো আবার পেছে ফেললা। রেজওয়ানা আছেন, শুনতেছেন? রেজওয়ানা আজিজ কথা বলবে না। আরে দেশি কই? দেশি দেশি ঢুকেন নাই ক্লাসে? আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম। হ্যাঁ আরিফুল ইসলাম বলেন। হ্যাঁ রেজওয়ানা সালাম শুনছি, ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম বলেন তো সাইদুর রশিদের উত্তরটা সঠিক কিনা? সাইদুর রশিদের কাছে আমার প্রশ্ন ছিল, এই মুহূর্তে আপনারা যেহেতু গ্রাজুয়েট হয়ে গেছেন, বিকম অনার্স মেজর ইন অ্যাকাউন্টিং, আপনি কি কোনো কোম্পানি অডিট, কোনো প্রতিষ্ঠান অডিট করতে পারবেন কিনা? সাইদুর রশিদ একদম ক্লিন না বলে দিছে। আপনার উত্তর কি? এক কথায় উত্তর। হ্যাঁ লাবিবা বলেন। না স্যার, পারা যাবে না এখানে। তোরা বেটা হুন সিটি কলেজের অনার্সের মেয়েদের কাছ থেকে দেখি উত্তর পাওয়া যায় কিনা। ওটা তো নাই যেটা। হ্যাঁ বলেন। পারবো। পারবে? ইয়েস স্যার। বলা যাবে, কিন্তু হ্যাঁ রেজওয়ানা চৌধুরী বন্যাও কিছু বলতেছে, দেখা যায় বন্যার ছবির পিছনের অংশেও বন্যার আলামত দেখা যাচ্ছে। বন্যা ভাগলা কোথায়? চলে গেছে দেখি বন্যা। না স্যার, আসি স্যার। আচ্ছা হ্যাঁ লাবিবা ব্যাখ্যা দিয়ে দেন, ওই যারা টঙ্গী সরকারি কলেজ থেকে আসছে ওরা শুনুক। দে শুড নো। হ্যাঁ পবিত্র কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে? বলেন। যৌথ মূলধনী কোম্পানি যদি হয় তাহলে সেইটা নিরীক্ষা করার জন্য নির্দিষ্ট যোগ্যতা দেয়া আছে, এবং সেই যোগ্যতাটা যেটা সাইদুর রশিদ বলছে, দ্যাট ইজ হি মাস্ট বি এ সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, যেটাকে সিএ বলা হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, আর in case of other organization which is sole trader or partnership or private company or non-profit organization, you are a qualified person to audit that company's, that organization's financial statement. May I clear? জি স্যার। আরিফুল ইসলাম লাইনে আছেন, শুনতেছেন? আরিফুল ইসলাম আচ্ছা বলেন তো, বলেন একটা জিনিস, নিরীক্ষক যৌথ মূলধনী কোম্পানিতে নিয়োগ পায় কিভাবে? আমি পুরো প্রসিডিয়ার জানতে চাই নাই, মানে নিয়োগটা দেয়া হয় কিভাবে? পবিত্র কিছু বলবেন বলে মাইক্রোফোন অন করছেন মনে হয়। আপনারা আমার সাথে কথা বলতে কি স্বাচ্ছন্দ্য পান না নাকি? না স্যার, পাইছে স্যার, মাইক্রোফোন আমার অন। আমি তো চেষ্টা করি আপনাদের সাথে খুব ভোলাটাইল মুডে, হাসি খুশি মুডে ক্লাস নেওয়ার জন্য, আর আপনারা সব অফ করে রাখেন, তো ভিডিও অফ করে রাখেন না। ইন্টারের ক্লাসে আবার ওরা কি স্বেচ্ছায় অন করে রাখে। অবশ্য ওরা বাচ্চা মানুষ, আপনারা ম্যাচিওরড, আপনাদের সাথে কথা বলার ইন্টারেস্ট আলাদা। আপনারা সব আমারে এত বিরক্ত আমার উপর যে কেউ ভিডিও অন করতে চান না, মাইক্রোফোনও অন করতে চান না। কোর্সটাও দিছে এমন একটা কোর্স যেটা না পড়াইলেও চলে। হ্যাঁ পবিত্র কুমার বলেন, কে নিয়োগ দেয়? আরিফুল ইসলামকে জিজ্ঞেস করছিলাম। আরিফুল ইসলাম, are you capable to provide the answer? May I be allowed to know the answer from you? Who appoint an auditor? Thus, the answer should be classified. দেশে বন্য আছেন নাকি? বন্য, লাবণ্য, লাবিবা আপনি বলতে পারবেন নিরীক্ষক নিয়োগ দেয় কে?
স্যার অভ্যন্তরীণ নিরীক্ষার ক্ষেত্রে কোম্পানির শেয়ার হোল্ডাররা মেবি নিয়োগ দেয়, আর বিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে মেবি সরকার থেকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, আমার মনে হয় আমি ধারণা করতেছি লাবিবা সিটি কলেজ থেকেই, নাকি লাবিবা? আচ্ছা, অনার্সে কি আমার কোনো কোর্স পাইছেন? লাবিবা, অনার্সে আমার কোনো কোর্সে ক্লাস পাইছেন? জি স্যার। তাইলে আপনি উত্তর যেভাবে শুরু করছেন এটাতে আমি স্যাটিসফাইড না। আমি প্রায় একদম 100% ডিসস্যাটিসফাইড। আপনার স্টার্টিংটা মারাত্মক ভুল করছেন। আমি বলছি উত্তরটা ক্লাসিফাইড হইতে হবে। দ্যাট ইজ the organization should be classified in what sort of organization you are going to appoint an auditor. You have to classify whether this is a company or a private limited company or a sole trader business or a non-trading business or non-trading organization or a partnership business. That should be the classification. But you uttered a word internal, অভ্যন্তরীণ একটা শব্দ আপনি উচ্চারণ করছেন, আপনার কি মনে পড়ে? জি স্যার। অভ্যন্তরীণ আর বাহ্যিক এইটা তো ওই শ্রেণীটা না যেটা আমি জানতে চাইছি। তাও তো তুমি মুখ খুলছো। আমার জাতের যেগুলা, দ্যাট ইজ আমার জেন্ডারের যেগুলো, তো মুখই খুলে না, এগুলো নিয়ে তো একটা বিপদ। তাহলে স্যার মানে মালিকানা পক্ষ নিয়োগ দেয় এইভাবে কি বলা উচিত ছিল? ইয়েস স্যার, কোম্পানির ক্ষেত্রে নিয়োগ একরকম, আর কোম্পানি ব্যতীত যতগুলো প্রতিষ্ঠান আছে সেইখানে নিরীক্ষক নিয়োগ একরকম। এই জাস্ট নাও আপনাদের সাথে আলাপ করছি যে আপনারা কি এখন কোনো প্রতিষ্ঠান অডিট করতে পারবেন? উত্তর ইয়েস, পারবো। কোনগুলা? রেদার দেন কোম্পানি, দ্য কোম্পানি হুইচ ইজ রেজিস্টার্ড উইথ দ্য জয়েন্ট স্টক কোম্পানি, that companies are not be audited by and become. That is mandatory audit. That audit should be conducted under Company Act, and due to that, in the company, as in the Companies Act that is existing in Bangladesh in the Presidential Order of 1994, there is there are some qualification which is mandatory for an auditor is chartered accountant. এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও সে অডিট করতে পারবে না, এটা জানেন তো? আবার ডিসকোয়ালিফিকেশন অফ অডিটর, এটাও আমরা সুযোগ পেলে আজকে আলোচনা করব। ডিসকোয়ালিফিকেশন অফ অডিটর, যদি একজন লোক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় এবং সে যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয় তাহলে সে অডিট করতে পারবে না। সে যদি ওই কোম্পানির ডিরেক্টর হয় অডিট করতে পারবে না। সে যদি কোম্পানির সাথে 5,000 টাকার বেশি ব্যবসায় লিপ্ত থাকে তাহলেও সে অডিট করতে পারবে না। তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলেই অডিট করতে পারবে, দিস ইজ নট ট্রু। আর অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আপনার মতো যারা অলরেডি অনার্স করে ফেলছেন, অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট বুঝেন, ভাউচার বুঝেন, ক্যাশ মেমো বুঝেন, চালান বুঝেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চিনেন, আপনারা অডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার অনেকে ক্লাসে জয়েন হইতে পারতেছে না, একটু অ্যালাউ যদি করতেন। কেন জয়েন তো হইতেছে, 51 জন হয়ে গেছে। এটা কে রোল 4? কাকে দেখাইতেছো? না স্যার, ওই আমাদের গ্রুপ মেসেজের মধ্যে অনেকে বলতেছে জয়েন হতে পারতেছে না, এইজন্য বললাম স্যার। জয়েন করলি আর কি পড়ামুরে বাবা, জয়েন করা জরুরি না। আমি আসলে কি যেন একটা মেসেজে ভুলে বোধহয় চাপ দিয়ে ফেলছিলাম। আচ্ছা দেখি, দেখেন তো এখন জিজ্ঞেস করেন জয়েন করতে পারতেছি কিনা। তাহলে আমরা একটু সিরিয়াস হই আজকের ব্যাপারে। হ্যাঁ, প্রথম আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হলো, আপনাদের সাথে যদি খাতা কলম থাকে তাহলে একটু ভালো হইতো, না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি অডিটর, অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি অডিটর, এটা নিয়ে আমরা একটু আইনি কথাবার্তা বলবো, বেআইনি কথাবার্তা বলবো না, বেআইনি কথাবার্তা অ্যালাউড না। একেবারে প্রথম কোম্পানি যখন শুরু করলো, হ্যাঁ, ইনসেপশন একটা ইংরেজি শব্দ আছে, কেউ বাংলাটা জানলে বলে ফেলেন। ইনসেপশন, দেখেন ইনসেপ্টা না, ইনসেপ্টা কি? আরিফুল হক না কি যেন, আরিফুর রহমান বোধহয়। ইনসেপ্টা হলো একটা ওষুধের কোম্পানির নাম, আর ইনসেপশন হলো শুরুতে। এটা কোম্পানির প্রথম যে আর্থিক বছর, একটা বছর শেষ না হইতে তো এজিএম করা যায় না, তাই না? এটা তো জানো কমপক্ষে। ইশরাত জাহান লোপা জানেন তো এটা?
একটা বছর কমপ্লিট না হলে এজিএম করা যায় না। এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং। কিন্তু যেটুকু মনে করেন 1 জানুয়ারি কাজ শুরু করছে, 30 জুন ক্যালেন্ডার ইয়ার শেষ হচ্ছে, এই 6 মাসের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো এগুলো অডিট করতে হবে না? তাহলে যেহেতু এজিএম করা যাচ্ছে না, হ্যাঁ, কোম্পানি নিরীক্ষক তো নিয়োগ দিতে হবে এজিএম এর মাধ্যমে, অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে, কিন্তু এইদিকে 6 মাস মাত্র অতিক্রম হয়েছে। তাহলে এই সময়ের যে ট্রানজাকশন গুলো সেগুলো তো অডিট হইতে হবে। তাহলে এইটা অডিট করাবে কে? এইটা নিয়োগ দিবে পরিচালকরা। তাহলে প্রথম নিরীক্ষক নিয়োগ দেয় কে? উত্তর হলো পরিচালক বৃন্দ। আর এই নিরীক্ষকের মেয়াদকাল হলো এজিএম এর আগ পর্যন্ত। এজিএম এর আগ পর্যন্ত। এজিএম হওয়ার পরে, অ্যানুয়াল জেনারেল মিটিং হওয়ার পরে যদি সেখানে তা শেয়ার হোল্ডাররা ভোট দেয়, ডিরেক্টররা একমত হয়, তখন তাকে পুনরায় নিয়োগ দেওয়া যাবে। তাহলে কোম্পানির প্রথম নিরীক্ষক কে নিয়োগ দেয়? উত্তর হলো পরিচালকরা নিয়োগ দেয়। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এমন হয় যে একজন নিরীক্ষক নিয়োগ দিলেন, সামহাউ সে ডিসকোয়ালিফাইড হলো, কিংবা মারা গেল, কিংবা কোনো কারণে তার পক্ষে নিরীক্ষা চালায় যাওয়া সম্ভব না, তখন কি হবে? তো তখন কোম্পানি আইনের 210-এর 7 ধারা অনুযায়ী নিরীক্ষকের পদ সাময়িক শূন্য হয়ে যাবে। শূন্য হলে পরিচালকরাই আবার সেই শূন্য পদে নতুন করে নিরীক্ষক নিয়োগ দিবে। কথাটা বুঝাইতে পারছি কিনা? একটু জটিলতা আছে, প্যাচ আছে। নিরীক্ষক নিয়োগ দিছে বোর্ড অফ ডিরেক্টরস, নিয়োগ দেওয়ার পরে সে কাজ শুরু করছে, এবং এই কাজ শুরু করার পরে বছর শেষ হওয়ার আগেই কোনো কারণে, সেটা হইতে পারে তার মৃত্যু, হইতে পারে তার ডিসকোয়ালিফিকেশন, হইতে পারে সে অসুস্থতার কারণে কাজ চালাইতে সক্ষম না, এরকম কোন সার্কামস্টেন্সেস যদি আসে, তাহলে নিরীক্ষকের পদ শূন্য ঘোষণা করা হয়। আর এই শূন্য পদে কে নিরীক্ষক নিয়োগ দিবে? আবার সেই পরিচালকরাই নিরীক্ষক নিয়োগ দিবে। 2 নাম্বার, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষক নিয়োগ। 1 নাম্বারটা বলছি পরিচালকগণ কর্তৃক নিয়োগ। দ্বিতীয়টা বলতেছি হলো কোম্পানির বার্ষিক সাধারণ সভায় নিরীক্ষক নিয়োগ। 3 নম্বরে আছে সরকার কর্তৃক নিয়োগ। আর 4 নম্বর হলো বাধ্যতামূলক পুনর্নিয়োগ। 4টা নিয়োগ। নিরীক্ষকের নিয়োগ হয় 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। তাহলে প্রথমটা আমরা আলোচনা করে শেষ করছি, নিরীক্ষকরা নিয়োগ দিবে। দ্বিতীয়টা হলো এজিএম এর মাধ্যমে নিয়োগ। তো প্রথম যে এজিএম হবে, সেই এজিএম এ 1 মাসের মধ্যেই কোম্পানির পরিচালক পর্ষদ কি করবে? প্রথম নিরীক্ষকের নিয়োগের কথা বলবে। তখন কি করবে? কোম্পানির সাধারণ সভাতে নিরীক্ষক নিয়োগ করতে হবে। অ্যানুয়াল জেনারেল মিটিং এ নিরীক্ষকের নাম প্রস্তাব করবে বোর্ড অফ ডিরেক্টরস, সেটা ভোটে যাবে। ভোটে গেলে শেয়ার হোল্ডাররা কি করবে? নিয়োগ দিয়ে দিবে। আচ্ছা, সরকার কর্তৃক নিরীক্ষক নিয়োগ। তাহলে প্রথম এজিএম এর নিরীক্ষক নিয়োগ হলো, কোনো কারণে সেই নিরীক্ষক পুনর্নিয়োগ পায় নাই, শেয়ার হোল্ডারের সাথে ডিরেক্টরদের মতবিরোধ দেখা দিয়েছে, বা শেয়ার হোল্ডাররা কারো বিরুদ্ধে আপত্তি তুলছে, তো একটা নির্দিষ্ট টাইম আছে, এতদিনের মধ্যে নিরীক্ষক অবশ্যই নিযুক্ত করতে হবে। যদি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালকরা কিংবা শেয়ার হোল্ডাররা নিরীক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হয়, তখন সরকার তার দৃষ্টিতে যে যোগ্য তাকে ওই কোম্পানির নিরীক্ষক হিসাবে নিয়োগ দেয়। এটা হলো সরকার কর্তৃক নিয়োগ। ধারা হইল 210-এর 5। আর সর্বশেষ হলো কোম্পানি নিরীক্ষকের বাধ্যতামূলক পুনর্নিয়োগ। এটা কখন হবে? নিরীক্ষক যেভাবেই নিযুক্ত হোক না কেন, একটা হলো পরিচালক কর্তৃক নিয়োগ হয়েছে, আরেকটা হলো এজিএম এর মাধ্যমে নিযুক্ত হয়েছে, আরেকটা হলো সরকার কর্তৃক নিয়োগ হয়েছে, এই নিরীক্ষক যদি নিরীক্ষা করতে অযোগ্য না হয়, আর নিরীক্ষক যদি পুনরায় নিযুক্ত থাকতে বা হইতে অনিচ্ছা প্রকাশ না করে, তাহলে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়। এই 4 ভাবে নিরীক্ষক নিয়োগ হয়। ইশরাত জাহান লোপা, শিরোনাম 4টা বলতে পারবেন? ছেলেদের মধ্যে কেউ আছেন যে এই 4টা পয়েন্ট শুধু বলে দিবেন, পুরা প্রক্রিয়াটা বলা লাগবে না? আরিফুল ইসলাম। জি স্যার। হ্যাঁ বলেন তো। আমি 4টা শিরোনাম বলছি, নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত 4টা শিরোনাম। আপনি 4টা শিরোনামের কয়টা মুখস্থ করতে পারবেন? 1 নাম্বারটা কি ছিল? পরিচালকগণ নিয়োগ দেয়। 2 নাম্বার সরকার
কোম্পানির বার্ষিক সমবায় নিয়োগ। শেয়ার হোল্ডারদের দ্বারা নিয়োগ বার্ষিক সাধারণ সভায়। আর 3 নাম্বার হলো যদি যদি পরিচালকরা নিয়োগ দিতে ব্যর্থ হয়, শেয়ার হোল্ডাররা নিয়োগ দিতে ব্যর্থ হয়, তখন সরকার নিয়োগ দিবে। আর চতুর্থটা হলো কোম্পানি নিরীক্ষকের বাধ্যতামূলক পুনর্নিয়োগ। আগের 3টার যে কোনো ভাবে সে নিয়োগ পাক না কেন, নিয়োগ পাওয়ার পরে সে যদি নিরীক্ষকের অযোগ্যতার যে কারণগুলো আছে, 7টা অযোগ্যতা আছে বোধহয়, এই 7টা কোনোটা যদি তার মধ্যে না থাকে এবং সে যদি স্বেচ্ছায় বলে দেয় যে না আমার পক্ষে আর এই কোম্পানির নিরীক্ষা কাজ চালানো সম্ভব না, এইরকম অবস্থা না হইলে তাকে পুনরায় নিয়োগ দেয়া হয়। এই 4টা। হ্যাঁ, তাহলে নিরীক্ষকের নিয়োগ গেল। এবার আসেন রিমুভাল অফ কোম্পানি অডিটর। এই যে নিরীক্ষক নিয়োগ দিলেন, তাকে কিভাবে অপসারণ করা হবে? নিয়োগ দিয়া বসে থাকলাম, কাজকর্ম করলো না, তাও তারে দিতে হবে, যেটা বাংলাদেশের সিস্টেম, এরকমটা না। কিভাবে অপসারণ করা যাবে? কারো কিছু জানা থাকলে বলেন। নিরীক্ষকের অপসারণটা 2 ভাবে হইতে পারে। কয় ভাবে? 2 ভাবে। একটা হলো নিয়োগ দিছেন 1 বছরের জন্য, এই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পূর্বে অপসারণ। আরেকটা হলো নিয়োগ দিছেন, মেয়াদ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে অপসারণ। একটা পূর্বে আরেকটা পরে। বাই দিস টাইম আমরা অ্যাকাউন্টিং এর একটা টার্ম আপনাদের কাছে একটু জানতে চাইতেছি, যার জানা আছে সেই বলেন। ভ্যাট নির্ণয়ের সূত্র কয়টা? এটা এই নিরীক্ষকের ব্যাপারটার সাথে সিমিলারিটি আছে বিধায় জিজ্ঞেস করছি। দেশি কই? দেশি যুক্ত হয়েছেন? দেশি নামটা তো ভুলে গেছি দেশির। আমার কুমিল্লার কে জানে? হ্যাঁ বলেন তো। হ্যাঁ বলেন, ভ্যাট নির্ণয়ের সূত্র কয়টা? ভ্যাট নির্ণয়ের সূত্র কয়টা? ক্রয় বিক্রয়ের উপর ভ্যাট ধরতে হয় না? ফিনান্সিয়াল রাইট স্যার। এটা কি কি? একটা হচ্ছে ওই যে 50% মানে 50% এমনে ধরে, মানে পুরোটার উপরে। হ্যাঁ হ্যাঁ 15% মানে। আরেকটা হচ্ছে যেটা লাভ, মানে মোবাইলে ক্লাস করতেছেন? মোবাইলে ক্লাস করতেছেন? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, প্রায় কাছাকাছি গেছিলেন, অল্পের জন্য হয় নাই। আমরা পূজার কথা একটু শুনতে চাই। পূজা, নাম তো পূজা, পূজা চলতেছে। পূজা 49 রোল না মাথা? আছেন পূজা লাইনে? হ্যাঁ পূজা থাইকেও অস্বীকার করে। ছেলেদের মধ্যে কেউ একজন বলেন তো, ভ্যাট নির্ণয়ের সূত্র কি কি? আরে বাবা বলো, ভুল হয় হোক, সংশোধন করার জায়গাও তো এটা। ভুল করার জায়গা যেমন এটা, সংশোধন করার জায়গাও এটা। হায় রে, এই ফলাফাইন গুলারে কে অনার্সের সার্টিফিকেট দিছে? ওরে ধরে না ফাঁসি কাস্টে ঝুলানো উচিত। ওপেন স্যার 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। আচ্ছা, একটা সূত্র হইলো। আর আছে সূত্র? না এই একটাই? স্যার আপাতত একটাই মনে পড়তেছে, আর বলতে পারতেছি না। আপাতত একটা মনে পড়তেছে। আরে বাবা, এই অডিটরের সাথে সিমিলারিটি আছে বলছি না, ওইটা চিন্তা করলে তো বাইরে। তো আমরা বলছি অডিটরের রিমুভাল 2 ভাবে হয়। একটা হলো মেয়াদ শেষ হওয়ার পূর্বে, আর একটা হলো মেয়াদ শেষ হওয়ার পরে। একটা হলো ভ্যাট মূল্যের অন্তর্ভুক্ত থাকলে, আর একটা হলো অন্তর্ভুক্ত না থাকলে। তুমি ওষুধ যে দোকানে কিনছো তো নিশ্চয়ই, ওষুধ কিনো না দোকান থেকে? হ্যাঁ, তো ওষুধ যখন কিনতে যাও, তখন কি তোমার কাছ থেকে আলাদা করে ভ্যাট চায়? কখনো চাইছে কোন দোকানদার যে প্যারাসিটামল 10 টাকা ভ্যাট 1 টাকা 50 পয়সা, টোটাল 11 টাকা 50 পয়সা দেন, বলছে এরকম? না স্যার। আচ্ছা, ইলেকট্রিক বিল বাসায় যে আসে, ইলেকট্রিক শপে আবার ভ্যাট আছে স্যার। এটার ভিতরে ভ্যাটটা অন্তর্ভুক্ত আছে, তাই না? ঠিক ঠিক আছে আমার কথাটা? জি স্যার।
আচ্ছা, যখন চাইনিজ রেস্টুরেন্টে খাইতে বসো জি স্যার। তখন কি খাওয়ার আগেই ভ্যাটের কথা বলে না খাওয়ার পরে বিলের সাথে ভ্যাটটা যোগ করে? স্যার খাওয়ার পরে বিলের সাথে ভ্যাটটা যোগ করে। বাকিরা মনে হয় কথাটা বুঝে নাই, আমি আরবিতে বলছি। বাকিরা বুঝছো? ওই বেটা সিরাজুল ইসলাম আসেনি? সিরাজুল ইসলাম লাইনে? ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে নামি দামি প্রফেসর ছিল সিরাজুল ইসলাম, বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করতো। হ্যাঁ, বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে একদম প্রথম সারির একজন ভালো মানুষ। আবার ডাক্তারদের মধ্যে সেরা ডাক্তার সিরাজুল ইসলাম। আর আমার সামনে যে সিরাজুল ইসলাম, এটা হলো একেবারে ডট 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 ডট। আর বহা দিলাম না বেটা। তাহলে ভ্যাট দুই ভাবে নির্ণয় করে, একটা হলো 15/100 আর একটা হলো 15/115। সাইদুর রশিদ বোধহয় 15/115 এটা বলছিলেন। এই সূত্রটা প্রয়োগ হয় কখন সাইদুর রশিদ? স্যার যখন সবকিছু শেষ হয়, শেষের দিকে 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। আরে এই উত্তর দিলে প্রাইমারি স্কুলেও তো মাস্টারি করাইতে পারবা না মিয়া। আমি দুইটা উদাহরণ বলছি, একটা হলো ওষুধের দোকানে ওষুধ কিনো, ইলেকট্রিক বিল দাও, আর আরেকটা বলছি রেস্টুরেন্টে খেতে যাও। এখন রেস্টুরেন্টের বেলায় কি 15/115 না ইলেকট্রিক বিলের বেলায় 15/115 ভ্যাট নির্ণয় করতে? ইলেকট্রিক বিলের বেলায় স্যার। ইয়েস স্যার, যখন ভ্যাটটা অন্তর্ভুক্ত থাকে তখন ভ্যাট আলাদা করতে হলে মূল্যটাকে 15 দিয়া গুণ 115 দিয়া ভাগ। যখন ভ্যাটটা অন্তর্ভুক্ত থাকে না, রেস্টুরেন্টে খাইতে গেছো 500 টাকা খাইছো, ভ্যাট আসবে 75 টাকা। জি স্যার। ব্লাড টেস্ট করতে গেছো, ইউরিন টেস্ট করতে গেছো, এই সমস্ত ক্ষেত্রগুলো, কিংবা এক্সরে করতে গেছো, ওইখানে তোমার যে প্রাইস লিস্টটা দেয়া থাকে সেখানে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে না। কত টাকা টেস্ট করাইবা তার উপর এবার 15% ভ্যাট। ঠিক আছে, এখানে 15/100। আচ্ছা যাই হোক, আমরা যেটাতে যাচ্ছিলাম, আলোচনা করতেছিলাম রিমুভাল অফ অডিটর। তাহলে একটা হলো মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে অপসারণ। তো মেয়াদ শেষ হওয়ার পূর্বে অপসারণ করতে পারে পরিচালক মণ্ডলী। শুনছেন তো? কে পরিচালক মণ্ডলী না শেয়ার হোল্ডার? পরিচালক মণ্ডলী। পরিচালক মণ্ডলী, কারণ তখনও তো এজিএম হয় নাই। এই জন্য অপসারণ করতে, যদি তার মধ্যে কোনো অযোগ্যতা দেখা দেয় তাকে অপসারণ করতে হয়, তখন পরিচালক মণ্ডলী অপসারণ করে। এবার আসেন কার্যকাল শেষ হওয়ার পরে অপসারণ। এইখানে 5টা নিয়ম আছে, 5টা নিয়ম। কার্যকাল শেষ হওয়ার পর, হ্যাঁ, এখন যখন এজিএম চলে আসবে, নিরীক্ষক, কোম্পানির নিরীক্ষকের অধিকারের মধ্যে একটা অধিকার আছে, সে কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে উপস্থিত থাকতে পারে। এইখানে সে উপস্থিত আছে, আর এই মুহূর্তে এজিএম এ এজেন্ডা আসছে যে নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত। তো শেয়ার হোল্ডাররা বলছে এই নিরীক্ষক বাদ। হ্যাঁ, এই যে অপসারণ শুরু হইলো। তাহলে কোম্পানির বার্ষিক সাধারণ সভার 14 দিন পূর্বে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে বর্তমান নিরীক্ষককে অপসারণ করার জন্য একটা চিঠি দিতে হবে, চিঠি। তাহলে শেয়ার হোল্ডাররা অপসারণ করতে পারে। এই ধারা দিয়া বোঝা গেল শেয়ার হোল্ডাররা অপসারণ করতে পারে, কিন্তু কখন? মেয়াদ শেষ হওয়ার পরে, যখন এজিএম হবে। এজিএম এর চিঠি কে পায় বলেন? শেয়ার হোল্ডাররা পায় কি পায় না? স্যার তোমরা শেয়ার মার্কেটে ট্রেড করো? শেয়ার মার্কেটে ট্রেড করো নাকি? যাও না, শেয়ার মার্কেটে যাও না, মরবা, ফতুর, সব লোক ফতুর হয়ে আসে। এটা একেবারে গ্যাম্বলিং, জুয়া খেলা। হ্যাঁ, কিছুই নাই, মুসিবতে পড়বা। তো যেটা বলতেছিলাম যে এজিএম এর চিঠি প্রত্যেক শেয়ার হোল্ডারের বাসায় যায়, শেয়ার হোল্ডারের অ্যাড্রেস অনুযায়ী যায়। এখন যদি কোনো শেয়ার হোল্ডার, ফর এক্সাম্পল, আপনারা যথেষ্ট কোয়ালিফাইড, এখন আপনারা বুঝতেছেন ওই অ্যানুয়াল জেনারেল মিটিং এর চিঠির সাথে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলা থাকে। আপনি স্টেটমেন্ট দেখেই বুঝে গেছেন যে এখানে জালিয়াতি আছে। তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এইবার এই অডিটরের বিরুদ্ধে ভ্যাটও দিব। তাহলে আপনার জন্য কাজ হলো 14 দিন আগে একটা নোটিশ দিয়ে দিতে হবে যে আমার একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবটা এজিএম এ উঠবে, কি বলে? নিরীক্ষককে অপসারণ করো। তাহলে এই অপসারণটা কে করে? শেয়ার হোল্ডাররা করে, থ্রু এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। তাহলে ডিরেক্টররা করতে পারে মেয়াদ শেষ হওয়ার পূর্বে, আর শেয়ার হোল্ডাররা করতে পারে মেয়াদ শেষ হওয়ার পরে। গেল
এটা রিমুভাল আর অ্যাপয়েন্টমেন্ট দুইটা নিয়ে আমরা আলোচনা করছি। এবার আসেন রাইটস অর পাওয়ার অফ কোম্পানি অডিটর, কোম্পানি নিরীক্ষকের ক্ষমতা কি, অধিকার কি? হ্যাঁ বলেন, দুই একটা জানা থাকলে বলেন। টোটাল 10টা অধিকার আছে কোম্পানি নিরীক্ষকের, এক দুইটা বলেন কমপক্ষে। এটা তো অডিটিং এ আপনারা পড়ে আসছেন। পবিত্র কুমার বলো, যেটা জানা আছে বলো। একটাও জানা নাই? আরিফুল ইসলাম